রাজলক্ষ্মী আজ সকাল থেকে আর বিনোদিনীকে ডাকেননি। বিনোদিনী নিয়ম মতো ভাঁড়ারে গেল, দেখে রাজলক্ষ্মী মুখ তুলে চাইলেন না। তা লক্ষ্য করে সে বলল, পিসিমা, তোমার অসুখ করেছে বুঝি? ঘরবাড়ি কথা, কাল রাত্রে ঠাকুর পুজো কীর্তি করলেন, একেবারে পাগলের মতো এসে উপস্থিত। আমার তো তারপরে ঘুম হলো না। রাজলক্ষ্মী মুখ ভার করে রইলেন, হ্যাঁ না কোনো উত্তরই করলেন না। বিনোদিনী বলল, হয়তো চোখের বালির সঙ্গে সামান্য কিছু খিটিমিটি হয়ে থাকবে, আর দেখে কে, তখনই নালিশ কিংবা নিষ্পত্তির জন্য আমাকে ধরে নিয়ে যাওয়া চাই। রাত পোয়াতে তার তর সয় না। যাই বলো পিসিমা, তুমি রাগ করো না। তোমার ছেলের সহস্র গুণ থাকতে পারে, কিন্তু ধৈর্যের লেশ মাত্র নেই। এই জন্য আমার সঙ্গে কেবলই ঝগড়া হয়। রাজলক্ষ্মী বললেন, বউ, তুমি মিথ্যা বকছ। আমার আজ আর কোনো কথা ভালো লাগছে না। বিনোদিনী বলল, আমারও কিছু ভালো লাগছে না পিসিমা। তোমার মনে আঘাত লাগবে এই ভয় মিথ্যা কথা দিয়ে তোমার ছেলের দোষ ঢাকবার চেষ্টা করেছে, কিন্তু এমন হয়েছে যে আর ঢাকা পড়ে না। রাজলক্ষ্মী, আমার ছেলের দোষ গুণ আমি জানি, কিন্তু তুমি যে কেমন মায়াবিনী তা আমি জানতাম না। বিনোদিনী কি একটা বলবার জন্য উদ্যত হয়ে নিজেকে সংবরণ করলো, বলল, সে কথা ঠিক পিসিমা, কেউ কাউকে জানে না, নিজের মনও কি সবাই জানে? তুমি কি কখনো তোমার বউয়ের উপর দেশ করে এই মায়াবিনীকে দিয়ে তোমার ছেলের মন ভুলাতে চাওনি? একবার ঠাউর করে দেখো দেখি। রাজলক্ষ্মী অগ্নির মতো উদ্দীপ্ত হয়ে উঠলেন, বললেন, হতভাগিনী, ছেলের সম্বন্ধে মানে তুই এমন অপবাদ দিতে পারিস? তোর জিভ খসে পড়বে না? বিনোদিনী অবিচলিত ভাবে বলল, পিসিমা, আমরা মায়াবিনীর জাত। আমার মধ্যে কি মায়া ছিল তা আমি ঠিক জানিনি। তুমি জেনেছ। তোমার মধ্যে কি মায়া ছিল তা তুমি ঠিক জানোনি, আমি জেনেছি। কিন্তু মায়া ছিল, নইলে এমন ঘটনা ঘটতো না। ফাঁদ আমিও কতকটা জেনে এবং কতকটা না জেনে পেতেছি। আমাদের জাতির ধর্ম এমনই, আমরা মায়াবিনী। রোষে রাজলক্ষ্মী যেন কণ্ঠরোধ হয়ে গেল। তিনি ঘর ছেড়ে দ্রুত পদে চলে গেলেন। বিনোদিনী একলা ঘরে ক্ষণকালের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার দুই চোখে আগুন জ্বলে উঠল। সকাল বেলাকার গৃহকার্য শেষ হয়ে গেলে রাজলক্ষ্মী মহেন্দ্রকে ডেকে পাঠালেন। মহেন্দ্র বুঝল কাল রাত্রিকার ব্যাপার নিয়ে আলোচনা হবে। তখন বিনোদিনীর কাছ থেকে পত্রোত্তর পেয়ে তার মন বিকল হয়ে উঠেছিল। সেই আঘাতের প্রতিঘাত স্বরূপে তার সমস্ত তরঙ্গিত হৃদয় বিনোদিনীর দিকে সবেগে ধাবমান হচ্ছিল। এরপরে আবার মার সঙ্গে উত্তর প্রত্যুত্তর করা তার পক্ষে অসাধ্য। মহেন্দ্র জানত মা তাকে বিনোদিনী সম্বন্ধে ভৎসনা করলেই বিদ্রোহী ভাবে সে যথার্থ মনের কথা বলে ফেলবে, এবং বলে ফেললেই নিদারুণ গৃহযুদ্ধ আরম্ভ হবে। অতএব এ সময় বাড়ি থেকে দূরে গিয়ে সকল কথা পরিষ্কার করে ভেবে দেখা দরকার। মহেন্দ্র চাকরকে বলল, মাকে বলিস আজ কলেজে যাওয়ার আমার বিশেষ কাজ আছে, এখনই যেতে হবে, ফিরে এসে দেখা হবে। বলে পলাতক বালকের মতো তখনই তাড়াতাড়ি কাপড় পরে না খেয়ে ছুটে বের হয়ে গেল। বিনোদিনীর যে দারুণ চিঠিখানা আজ সকাল থেকে বারবার করে এসে পড়েছে এবং পকেটে নিয়ে ফিরেছে, আজ নিতান্ত তাড়াতাড়িতে সেই চিঠি শুদ্ধ জামা ছেড়েই সে চলে গেল। এক পাশলা ঘন বৃষ্টি হয়ে তারপরে বাদলার মতো করে রইল। বিনোদিনীর মন আজ অত্যন্ত বিরক্ত হয়ে আছে। মনের কোনো অসুখ হলে বিনোদিনী কাজের মাত্রা বাড়ায়। তাই সে আজ যত রাজ্যের কাপড় জড়ো করে চিহ্ন দিতে আরম্ভ করেছে। আশার কাছ থেকে কাপড় চাইতে গিয়ে আশার মুখের ভাব দেখে তার মন আরো বিগড়ে গেছে। সংসারে যদি অপরাধী হতে হয় তবে অপরাধের যত লাঞ্ছনা তাই কেন ভোগ করবে? অপরাধের যত সুখ তা থেকে কেন বঞ্চিত হবে? ঝুপ ঝুপ শব্দে চেপে বৃষ্টি এলো। বিনোদিনী তার ঘরে মেঝের উপর বসে
সম্মুখে কাপড় স্তূপাকার। খেমিদাসী এক একখানি কাপড় অগ্রসর করে দিচ্ছে, আর বিনোদিনী মার্কা দেবার কালি দিয়ে তাতে অক্ষর মুদ্রিত করছে। মহেন্দ্র কোনো সাড়া না দিয়ে দরজা খুলে একেবারে ঘরের মধ্যে প্রবেশ করল। খেমিদাসী কাজ ফেলে মাথায় কাপড় দিয়ে ঘর ছেড়ে ছুট দিল। বিনোদিনী কোলের কাপড় মাটিতে ফেলে দিয়ে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়িয়ে বলল, যাও, আমার এ ঘর থেকে চলে যাও। মহেন্দ্র বলল, কেন, কি করেছি? বিনোদিনী, কি করেছি? ভীরু কাপুরুষ, কি করবার সাধ্য আছে তোমার? না জানো ভালোবাসতে, না জানো কর্তব্য করতে, মাঝে থেকে আমাকে কেন লোকের কাছে নষ্ট করছো? মহেন্দ্র, তোমাকে আমি ভালোবাসিনি, এমন কথা বললে? বিনোদিনী, আমি সেই কথাই বলছি। লুকোচুরি, ঢাকা ঢাকি, একবার এদিক একবার ওদিক, তোমার এই চোরের মতো প্রবৃত্তি দেখে আমার ঘৃণা জন্মে গেছে, আর ভালো লাগে না, তুমি যাও। মহেন্দ্র একেবারে মুহ্যমান হয়ে বলল, তুমি আমাকে ঘৃণা করো বিনোদ, তুমি আমাকে ঘৃণা করো? বিনোদিনী, হ্যাঁ, ঘৃণা করি। মহেন্দ্র, এখনো প্রায়শ্চিত্ত করবার সময় আছে বিনোদ। আমি যদি আর দ্বিধা না করি, সমস্ত পরিত্যাগ করে চলে যাই, তুমি আমার সঙ্গে যেতে প্রস্তুত আছো? বলে মহেন্দ্র বিনোদিনীর দুই হাত সবলে ধরে তাকে কাছে টেনে নিল। বিনোদিনী বলল, ছাড়ো, আমার লাগছে। মহেন্দ্র, তা লাগুক, বলো, তুমি আমার সঙ্গে যাবে? বিনোদিনী, না, যাব না, কোনো মতেই না। মহেন্দ্র, কেন যাবে না? তুমি আমাকে সর্বনাশের মুখে টেনে এনেছো, আজ তুমি আমাকে পরিত্যাগ করতে পারবে না, তোমাকে যেতেই হবে। বলে মহেন্দ্র সুদৃঢ় বলে বিনোদিনীকে বুকের উপর টেনে নিল, জোর করে তাকে ধরে রেখে বলল, তোমার ঘৃণাও আমাকে ফেরাতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাবই, এবং যেমন করেই হোক তুমি আমাকে ভালোবাসবেই। বিনোদিনী সবলে আপনাকে বিচ্ছিন্ন করে নিল। মহেন্দ্র বলল, চারিদিকে আগুন জ্বালিয়ে তুলেছ, এখন আর নেবাতে পারবে না, পালাতেও পারবে না। বলতে বলতে মহেন্দ্রের গলা চড়ে উঠল। উচ্চস্বরে এসে বলল, এমন খেলা কেন খেললে বিনোদ? এখন আর একে খেলা বলে মুক্তি পাবে না, এখন তোমার আমার একই মৃত্যু। রাজলক্ষ্মী ঘরে ঢুকে বললেন, মহিন, কি করছিস? মহেন্দ্রের উন্মত্ত দৃষ্টি এক নিমেষ মাত্র মাতার মুখের দিকে ঘুরে এলো। তারপরে পুনরায় বিনোদিনীর দিকে চেয়ে মহেন্দ্র বলল, আমি সব ছেড়ে চলে যাচ্ছি, বলো, তুমি আমার সঙ্গে যাবে? বিনোদিনী ক্রুদ্ধা রাজলক্ষ্মীর মুখের দিকে একবার চাইল, তারপর অগ্রসর হয়ে অবিচলিত ভাবে মহেন্দ্রের হাত ধরে বলল, যাব। মহেন্দ্র বলল, তবে আজকের মতো অপেক্ষা করো, আমি চললাম, কাল থেকে তুমি ছাড়া আর আমার কেউ থাকবে না। বলে মহেন্দ্র চলে গেল। এমন সময় ধোবা এসে বিনোদিনীকে বলল, মা ঠাকরুন, আর তো বসতে পারি না, আজ যদি তোমাদের ফুরসত না থাকে তো আমি কাল এসে কাপড় নিয়ে যাব। খেমি এসে বলল, বউ ঠাকরুন, সহিস বলছে দানা ফুরিয়ে গেছে। বিনোদিনী 7 দিনের দানা ওজন করে আস্তাবলে পাঠিয়ে দিত এবং নিজে জানলায় দাঁড়িয়ে ঘোড়ার খাওয়া দেখত। গোপাল চাকর এসে বলল, বউ ঠাকরুন, ঝড়ু বেহারা আজ দাদামশাইয়ের সাধুচরণের সঙ্গে ঝগড়া করছে। সে বলছে তার কেরোসিনের হিসেব বুঝিয়ে নিয়ে সে সরকার বাবুর কাছ থেকে বেতন চুকিয়ে নিয়ে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে। সংসারের সমস্ত কর্মই পূর্ববৎ চলছে। বিহারী এতদিন মেডিকেল কলেজে পড়ছিল, ঠিক পরীক্ষা দেবার পূর্বেই সে ছেড়ে দিল। কেউ বিস্ময় প্রকাশ করে বলতো, পরের স্বাস্থ্য দেখব, আপাতত নিজের স্বাস্থ্য রক্ষা করা চাই। আসল কথা, বিহারীর উদ্যম অশেষ, একটা কিছু না করে তার থাকবার জো নেই, অথচ যশের তৃষ্ণা, টাকার লোভ,
এবং জীবিকার জন্য উপার্জনের প্রয়োজন তার কিছু মাত্র ছিল না। কলেজে ডিগ্রি নিয়ে প্রথমে সে শিবপুরে ইঞ্জিনিয়ারিং শিখতে গিয়েছিল। যতটুকু জানতে তার কৌতূহল ছিল এবং হাতের কাজে যতটুকু দক্ষতা লাভ সে আবশ্যক বোধ করত, সেইটুকু সমাধা করেই সে মেডিকেল কলেজে প্রবেশ করে। মহেন্দ্র 1 বছর পূর্বে ডিগ্রি নিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। কলেজের বাঙালি ছাত্রদের নিকট তাদের দুজনের বন্ধুত্ব বিখ্যাত ছিল। তারা ঠাট্টা করে এদের দুজনকে শ্যামদেশী ও জোড়া যমজ বলে ডাকত। গত বছর মহেন্দ্র পরীক্ষায় ফেল করাতে দুই বন্ধু এক শ্রেণীতে এসে মিলল। এমন সময়ে হঠাৎ জোড় কেন যে ভাঙল তা ছাত্ররা বুঝতে পারল না। রোজ যেখানে মহেন্দ্রের সঙ্গে দেখা হবেই, অথচ তেমন করে দেখা হবে না, সেখানে বিহারী কিছুতেই যেতে পারল না। সকলেই জানতো বিহারী ভালো রকম পাশ করে নিশ্চয়ই সম্মান ও পুরস্কার পাবে, কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না। তাদের বাড়ির পাশে এক কুটিরে রাজেন্দ্র চক্রবর্তী বলে এক গরিব ব্রাহ্মণ বাস করত। ছাপাখানায় 12 টাকা বেতনে কম্পোজিটরি করে সে জীবিকা চালাতো। বিহারী তাকে বলল, তোমার ছেলেকে আমার কাছে রাখো, আমি ওকে নিজে লেখাপড়া শেখাবো। ব্রাহ্মণ বেঁচে গেল। খুশি হয়ে তার 8 বছরের ছেলে বসন্তকে বিহারীর হাতে সমর্পণ করলো। বিহারী তাকে নিজের প্রণালী মতে শিক্ষা দিতে লাগলো। বলল, 10 বছর বয়সের পূর্বে আমি একে বই পড়াবো না, সব মুখে মুখে শেখাবো। তাকে নিয়ে খেলা করে, তাকে নিয়ে গড়ের মাঠে, মিউজিয়ামে, আলিপুর পশুশালায়, শিবপুরের বাগানে ঘুরে বিহারী দিন কাটাতে লাগলো। তাকে মুখে মুখে ইংরেজি শেখানো, ইতিহাস গল্প করে শোনানো, নানা প্রকারের বালকের চিত্তবৃত্তি পরীক্ষা ও তার পরিণতি সাধন প্রভৃতির সমস্ত বন্দোবস্ত বিহারীর এই সমস্ত দিনের কাজ ছিল। সে নিজেকে মুহূর্ত মাত্র অবসর দিত না। সেদিন সন্ধ্যাবেলায় বের হবার জো ছিল না। দুপুরবেলা বৃষ্টি থেমে আবার বিকাল থেকে বর্ষণ আরম্ভ হয়েছে। বিহারী তার দোতলার বড় ঘরে আলো জ্বেলে বসে বসন্তকে নিয়ে নিজের নূতন প্রণালীর খেলা করছিল। বসন্ত, এ ঘরে কটা কড়ি আছে, চট করে বলো। না, গুনতে পাবে না। বসন্ত, 20টা। বিহারী, হার হলো 18টা। ফাঁস করে খড়খড়ি খুলে জিজ্ঞাসা করলো, এ খড়খড়িতে কটা পাল্লা আছে? বলে খড়খড়ি বন্ধ করে দিল। বসন্ত বলল, 6টা। জিত, এই বেঞ্চিটা লম্বা কত হবে? এই বইটার কত ওজন? এমনি করে বিহারী বসন্তর ইন্দ্রিয় বোধের উৎকর্ষ সাধন করছিল। এমন সময় বিহারা এসে বলল, বাবুজি, একটু औरत। কথা শেষ না করতে বিনোদিনী ঘরের মধ্যে এসে প্রবেশ করলো। বিহারী আশ্চর্য হয়ে বলল, হে কি কাণ্ড বোঠান? বিনোদিনী বলল, তোমার এখানে তোমার আত্মীয় স্ত্রীলোক কেউ নেই? বিহারী, আত্মীয় নেই, পরও নেই, পিসি আছেন দেশের বাড়িতে। বিনোদিনী, তবে তোমার দেশের বাড়িতে আমাকে নিয়ে চলো। বিহারী, কি বলে নিয়ে যাব? বিনোদিনী, দাসী বলে, আমি সেখানে ঘরের কাজ করব। বিহারী, পিসি কিছু আশ্চর্য হবেন, তিনি আমাকে দাসীর অভাব তো জানাননি। আগে শুনি এ সংকল্প কেন মনে উদয় হলো। বসন্ত, যাও, শুতে যাও। বসন্ত চলে গেল। বিনোদিনী বলল, বাইরের ঘটনা শুনে তুমি ভিতরের কথা কিছুই বুঝতে পারবে না। বিহারী, নাই বুঝলাম, না হয় ভুলই বুঝবো, ক্ষতি কি? বিনোদিনী, আচ্ছা, না হয় ভুল বুঝো, মহেন্দ্র আমাকে ভালোবাসে। বিহারী, সে খবর তো নতুন নয়, এবং এমন খবর নয় যা দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করে। বিনোদিনী, বারবার শোনাবার ইচ্ছা আমারও নেই, সেই জন্যই তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমাকে আশ্রয় দাও। বিহারী, ইচ্ছা তোমার নেই? এই বিপত্তি কে ঘটালো? মহেন্দ্র যে পথে চলেছিল সে পথ থেকে তাকে কে ভ্রষ্ট করেছে? বিনোদিনী, আমি করেছি, তোমার কাছে লুকোবো না, এই সমস্তই আমারই কাজ। আমি মন্দ হই, যা হই, একবার আমার মতো হয়ে আমার অন্তরের কথা বুঝবার চেষ্টা করো।
আমার বুকের জ্বালা নিয়ে আমি মহেন্দ্রর ঘর জ্বালিয়েছি। একবার মনে হয়েছিল আমি মহেন্দ্রকে ভালোবাসি, কিন্তু তা ভুল। বিহারী, ভালোবাসলে কি কেউ এমন অগ্নিকাণ্ড করতে পারে? বিনোদিনী, ঠাকুরপো, এ তোমার শাস্ত্রের কথা, এখন ওসব কথা শুনবার মতো মতি আমার হয়নি। ঠাকুরপো, তোমার পুঁথি রাখো, একবার অন্তর্যামীর মতো আমার হৃদয়ের মধ্যে দৃষ্টিপাত করো। আমার ভালো মন্দ সব কাজ আমি তোমার কাছে বলতে চাই। বিহারী, পুঁথি সাধে খুলে রাখি বোঠান। হৃদয়কে হৃদয়ের নিয়মে বুঝবার ভার অন্তর্যামীরই উপরে থাক। আমরা পুঁথির বিধান মিলিয়ে না চললে শেষকালে যে ঠেকাতে পারি না। বিনোদিনী, শোনো ঠাকুরপো, আমি নির্লজ্জ হয়ে বলছি, তুমি আমাকে ফেরাতে পারতে। মহেন্দ্র আমাকে ভালোবাসে বটে, কিন্তু সে নিরেট, অন্ধ, আমাকে কিছুই বোঝে না। একবার মনে হয়েছিল তুমি আমাকে যেন বুঝেছ, একবার তুমি আমাকে শ্রদ্ধা করেছিলে। সত্য করে বলো, সে কথা আর চাপা দিতে চেষ্টা করো না। বিহারী, সত্যি বলছি, আমি তোমাকে শ্রদ্ধা করেছিলাম। বিনোদিনী, ভুল করনি ঠাকুরপো, কিন্তু বুঝলেই যদি, শ্রদ্ধা করলেই যদি, তবে সেইখানে থামলে কেন? আমাকে ভালোবাসতে তোমার কি বাধা ছিল? আমি আজ নির্লজ্জ হয়ে তোমার কাছে এসেছি, এবং আমি আজ নির্লজ্জ হয়ে তোমাকে বলছি, তুমিও আমাকে ভালোবাসলে না কেন? আমার পোড়া কপাল, তুমিও কিনা আশার ভালোবাসে মজলে না। তুমি রাগ করতে পারবে না। বসো ঠাকুরপো, আমি কোনো কথা ঢেকে বলবো না। তুমি যে আশাকে ভালোবাসো, সে কথা তুমি যখন নিজে জানতে না, তখন আমি জানতাম। কিন্তু আশার মধ্যে তোমরা কি দেখতে পেয়েছো আমি কিছুই বুঝতে পারি না। ভালোই বলো আর মন্দই বলো, তার আছে কি? বিধাতা কি পুরুষের দৃষ্টির সঙ্গে অন্তর্দৃষ্টি কিছুই দেন না? তোমরা কি দেখে, কতটুকু দেখে ভুলো? নির্বোধ, অন্ধ। বিহারী উঠে দাঁড়িয়ে বলল, আজ তুমি আমাকে যা শোনাবে সমস্তই আমি শুনব, কিন্তু যে কথা বলবার নয় সে কথা বলো না। তোমার কাছে আমার এই একান্ত মিনতি। বিনোদিনী, ঠাকুরপো, কোথায় তোমার ব্যথা লাগছে তা আমি জানি, কিন্তু যার শ্রদ্ধা আমি পেয়েছিলাম এবং যার ভালোবাসা পেলে আমার জীবন সার্থক হতো, তার কাছে এই রাত্রে ভয় লজ্জা সমস্ত বিসর্জন দিয়ে ছুটে এলাম। সে যে কত বড় বেদনায় তা মনে করে একটু ধৈর্য ধরো। আমি সত্যই বলছি, তুমি যদি আশাকে ভালো না বাসতে, তবে আমার দ্বারা আশার আজ এমন সর্বনাশ হতো না। বিহারী বিবর্ণ হয়ে বলল, আশার কি হয়েছে? তুমি তার কি করেছ? বিনোদিনী, মহেন্দ্র তার সমস্ত সংসার ত্যাগ করে কাল আমাকে নিয়ে চলে যেতে প্রস্তুত হয়েছে। বিহারী হঠাৎ গর্জন করে উঠল, এ কিছুতেই হতে পারে না, কোনো মতেই না। বিনোদিনী, কোনো মতেই না? মহেন্দ্রকে আজ কে ঠেকাতে পারে? বিহারী, তুমি পারো। বিনোদিনী খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে বিহারীর মুখের দিকে দুই চোখ স্থির রেখে বলল, ঠেকাবো কার জন্য? তোমার আশার জন্য? আমার কি নিজের সুখ দুঃখ কিছু নেই? তোমার আশার ভালো হোক, মহেন্দ্র সংসারের ভালো হোক, এই বলে ইহকালে আমার সব দাবি মুছে ফেলবো? এত ভালো আমি নই। ধর্মশাস্ত্রের পুঁথি এত করে আমি পড়িনি। আমি যা ছাড়বো তার বদলে আমি কি পাবো? বিহারীর মুখের ভাব ক্রমশ অত্যন্ত কঠিন হয়ে এলো। বলল, তুমি অনেক স্পষ্ট কথা বলবার চেষ্টা করেছ, এবার আমিও একটা স্পষ্ট কথা বলি। তুমি আজ যে কাণ্ডটা করলে এবং যে কথাগুলো বলছো, এর অধিকাংশই তুমি যে সাহিত্য পড়েছ তা থেকে চুরি। এর 12 আনাই নাটক এবং নভেল। বিনোদিনী, নাটক, নভেল? বিহারী, হ্যাঁ হ্যাঁ, নাটক, নভেল, তাও খুব উঁচু দরের নয়।
তুমি মনে করছো এ সমস্ত তোমার নিজের? তা নয়, এ সবই ছাপাখানার প্রতিধ্বনি। যদি তুমি নিতান্ত নির্বোধ মূর্খ সরলা বালিকা হতে, তাহলেও সংসারের ভালোবাসা থেকে বঞ্চিত হতে না। কিন্তু নাটকের নায়িকা স্টেজের উপরেই শোভা পায়, ঘরে তাকে নিয়ে চলে না। কোথায় বিনোদিনী সেই তীব্র তেজ, দুঃসাহ দর্প? মন্ত্রাহত ফণিনীর মতো সে স্তব্ধ হয়ে নত হয়ে রইল। অনেকক্ষণ পরে বিহারীর মুখের দিকে না চেয়ে শান্ত নম্র স্বরে বলল, তুমি আমাকে কি করতে বলো? বিহারী বলল, অসাধারণ কিছু করতে চেও না। সাধারণ স্ত্রীলোকের শুভ বুদ্ধি যা বলে তাই করো, দেশে চলে যাও। বিনোদিনী, কেমন করে যাব? বিহারী, মেয়েদের গাড়িতে তুলে দিয়ে আমি তোমাকে তোমাদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে দেব। বিনোদিনী, আজ রাত্রে তবে আমি এখানেই থাকি। বিহারী, না, এত বিশ্বাস আমার নিজের পরে নেই। শুনে তৎক্ষণাৎ বিনোদিনী চৌকি থেকে ভূমিতে লুটিয়ে পড়ল। বিহারীর দুই পা প্রাণপণ বলে বক্ষে চেপে ধরে বলল, এইটুকু দুর্বলতা রাখো ঠাকুরপো, একেবারে পাথরের দেবতার মতো পবিত্র হও না। মন্দকে ভালোবেসে একটুখানি মন্দ হও। বলে বিনোদিনী বিহারীর পদযুগল বারবার চুম্বন করল। বিহারী বিনোদিনীর এই আকস্মিক অভাবনীয় ব্যবহারে ক্ষণকালের জন্য যেন আত্মসংবরণ করতে পারল না। তার শরীর মনের সমস্ত গ্রন্থি যেন শিথিল হয়ে এলো। বিনোদিনী বিহারীর এই স্তব্ধ বিহ্বল ভাব অনুভব করে তার পা ছেড়ে দিয়ে নিজেই দুই হাঁটুর উপর উন্নত হয়ে উঠল এবং চৌকিতে আসীন বিহারীর গলদেশ বাহুতে বেষ্টন করে বলল, জীবন সর্বস্ব, জীবন সর্বস্ব। জানি জানি তুমি আমার চিরকালের নাও, কিন্তু আজ এক মুহূর্তের জন্য আমাকে ভালোবাসো। তারপরে আমি তোমাদের সেই বনে জঙ্গলে চলে যাব। কারো কাছে কিছুই যাব না। আমি আর কিচ্ছু যাব না। মরণ পর্যন্ত মনে রাখবার মতো আমাকে একটা কিছু দাও। বলে বিনোদিনী চোখ বুজে তার ওষ্ঠাধর বিহারীর কাছে অগ্রসর করে দিল। মুহূর্তকালের জন্য দুইজনে নিশ্চল এবং সমস্ত ঘর নিস্তব্ধ হয়ে রইল। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিহারী ধীরে ধীরে বিনোদিনীর হাত ছাড়িয়ে নিয়ে অন্য চৌকিতে গিয়ে বসল এবং রুদ্ধপ্রায় কণ্ঠস্বর পরিষ্কার করে নিয়ে বলল, আজ রাত্রি 1টার সময় একটা প্যাসেঞ্জার ট্রেন আছে। বিনোদিনী একটুখানি স্তব্ধ হয়ে রইল। তারপরে অস্ফুট কণ্ঠে বলল, সেই ট্রেনেই যাব। এমন সময় পায়ে জুতো নেই, গায়ে জামা নেই। বসন্ত তার পরিস্ফুট গৌর সুন্দর দেহ নিয়ে বিহারীর চৌকির কাছে এসে দাঁড়ালো। গম্ভীর মুখে বিনোদিনীকে দেখতে লাগলো। বিহারী জিজ্ঞাসা করল, শুতে যাসনি যে? বসন্ত কোনো উত্তর না দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে রইল। বিনোদিনী 2 হাত বাড়িয়ে দিল। বসন্ত প্রথমে একটু দ্বিধা করে ধীরে ধীরে বিনোদিনীর কাছে গেল। বিনোদিনী তাকে 2 হাতে বুকের মধ্যে চেপে ধরে ঝরঝর করে কাঁদতে লাগলো।